ওকে, দেখো তাহলে কোন পরমাণুগুলোর সর্বমোট শক্তির স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, কোন পরমাণুতে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান আছে, এটা বের করতে পারবা? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, দেখো। আমরা কি জানি দেখো তো, সোডিয়াম, যেহেতু এই এই বি নাম্বারটা রাইট অ্যান্সার, এটার ক্ষেত্রে আমি বোঝাই দিচ্ছি, দেখো। সোডিয়াম, আমরা কি জানি, সোডিয়াম একটা মাত্র প্লাস চার্জ বিশিষ্ট না, একটা মাত্র প্লাস চার্জ। এবং পটাশিয়াম কি, পটাশিয়ামও একটা মাত্র চার্জ বিশিষ্ট হয়, একটা মাত্র চার্জ বিশিষ্ট হয় পটাশিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। এবং এটার ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করে দেখো যে লাস্টে কি হয়। লাস্টে হচ্ছে ইলেকট্রন বিন্যাসে উভয়েরই কি একটা মাত্র ইলেকট্রন থাকবে, একটা মাত্র ইলেকট্রন থাকবে, এই জন্যই হচ্ছে এই দুইটার কি ইলেকট্রন সমান। ওকে, তারপর দেখো বর্ণালী মিতি, বর্ণালী মিতি এখান থেকে কি বলবা, এখান থেকে আসে যে নিচের কোনটি, এখান থেকে মূলত আসে যে এই তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিসর আছে, এইখান থেকে এই পরিসরগুলোর মাধ্যমে বলে দেয় যে আহ, নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ সব থেকে বেশি। দেখো এই ক্ষেত্রে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার। মাইক্রো মাইক্রোওয়েভ কত, মাইক্রোওয়েভ হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার। এবং সব থেকে যেটা মনে রাখবা, সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার আছে, রেডিও ওয়েভের। সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, রেডিও ওয়েভের। এবং সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার, এই যে গামা, সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য গামা। এই দুটো জিনিস এই দুটো জিনিস মনে রাখবা। আহ সব থেকে কম গামা না, গামার থেকেও আরেকটা কম আছে, সেটা হচ্ছে কি মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। ওকে, তাহলে দেখো সব থেকে বেশি কার, রেডিও ওয়েভ। এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো মনে রাখবা, রেডিও ওয়েভ, তারপরে কার মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে অবলোহিত রশ্মি, মানে একদম সিকোয়েন্স, যেভাবে সিকোয়েন্স আছে সেইভাবে মনে রাখবা। এতে কি এতে তোমার সুবিধা হবে যে কোনটা সব থেকে বেশি, কোনটা সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য, এবং কোনটার পর কি আছে, এটা হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এবং এখান থেকে দেখো যে কাজগুলো আছে, এই যে ফ্রিকোয়েন্সি, এটা এটা পড়া দরকার নেই, এটা পড়া দরকার নেই, এটা অনেক কঠিন হয়ে যায়, এটা পড়া দরকার নেই। কাজগুলো করবা, কাজগুলো কি, যেমন রেডিও ব্যবহার করা হয় কি কিসের কাজে, বেতার তরঙ্গের কাজে, টেলিভিশন সিগন্যালে, এমআরআই এ, দূর সমুদ্রে জাহাজে। তার মাইক্রোওয়েভ কি, মোবাইল টাওয়ারে, ওয়াইফাই, মোবাইল ফোন সিগন্যাল, মাইক্রোওভেন। অবলোহিত রশ্মি, ফিজিওথেরাপি, রিমোট কন্ট্রোল, সেন্সর পালস, অপটিক্যাল ফাইবার। তারপরে কি অতি বেগুনি রশ্মি ব্যবহার করা হয় কি, এই যে দর্শনের কাজে, বর্ণ নির্ধারণে, বিশ্লেষণী রসায়নে। অতি বেগুনি, সরি, এটা হচ্ছে দৃশ্যমান রশ্মি। অতি বেগুনি রশ্মি কি, অতি বেগুনি রশ্মি হচ্ছে যে ইউভি লেন্সে, সার্জিক্যাল ইকুইপমেন্টে, জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে, ভিটামিন ডি প্রস্তুতিতে, ভাইরাস ব্যাকটেরিয়া নির্মূলে। এই জিনিসগুলো মাথায় রাখবা। এবং এখানে দেখো এই যে ছোট থেকে বড়, ছোট থেকে বড় ক্রমে সাজাই দিছে কি, সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কার, মহাজাগতিক রশ্মি। তারপরে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা রশ্মি। তারপরে রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি। তারপরে তারপরে কি দৃশ্যমান অঞ্চল, অবলোহিত অঞ্চল, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ হচ্ছে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এবং এখানে একটা জিনিস মনে রাখবা, দেখো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, কম্পন ও শক্তি সব থেকে বেশি। অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য কম, তার কম্পন আর শক্তি সব থেকে বেশি হয়, এই জিনিসটা মাথায় রাখবা। তরঙ্গ দৈর্ঘ্য যার কম, তার কম্পন আর শক্তি কি হয়, সবচেয়ে বেশি হয়। ওকে, তারপরে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা, এটা মনে রাখার উপায় হচ্ছে কি, বেনিয়া সহ উপায়, বেনিয়া সহ কলা। বেতে কি, বেতে হচ্ছে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, দন্তের সাথে সবুজ, হতে হলুদ, হতে কমলা, লতে লাল। এবং এইখান থেকে এই যে এই সিরিয়াল বাই এই যে তরঙ্গ দৈর্ঘ্য গুলো মুখস্থ রাখা তোমার কাজ, সিরিয়াল বাই তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ রাখা তোমার কাজ। এবং অবলোহিত রশ্মির অঞ্চলটি কি, অবলোহিত অঞ্চল হচ্ছে কি, দেখো এই যে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার হচ্ছে অবলোহিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য। এবং অবলোহিত রশ্মি থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে কি, সেগুলো যেমন হচ্ছে, যেগুলো আসে পরীক্ষায় সেগুলো হচ্ছে, যেমন হচ্ছে জীবাণুনাশক কাজে কোন
কোন রেঞ্জের অতিবেগুনি বা ইউভি রশ্মি ব্যবহার করা হয়? জীবাণুনাশক কাজে হচ্ছে 240 ন্যানোমিটার থেকে 280 ন্যানোমিটার। এটা খুব ইম্পর্টেন্ট, খুব কষ্ট হলেও এগুলো পড়তে হবে। পড়াশোনা কষ্টের কাজ, আরামের কাজ না। এই রেঞ্জ গুলো মনে রাখবা এই যে এই কাজ অনুসারে। যেমন হচ্ছে কি দাগ শনাক্তকরণে কত তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি ব্যবহার করা হয়? দাগ শনাক্তকরণে এই যে 200 থেকে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি ব্যবহার করা হয়। এইভাবে পরীক্ষা আসে। এই যে এই সবটা পড়বা। এবং অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি কি? অবলোহিত রশ্মি হচ্ছে কি এই অবলোহিত রশ্মি হচ্ছে তোমার দৃশ্যমান অঞ্চলের পর থেকে অবলোহিত রশ্মি শুরু হয়। দৃশ্যমান অঞ্চল 780 পর্যন্ত থাকে। আর অবলোহিত রশ্মি কত? দেখো 780 ন্যানোমিটার থেকে শুরু হয়েছে, 1000 মাইক্রোমিটার বা 1 মিলিমিটার পর্যন্ত শুরু হয়েছে। এবং এই অবলোহিত রশ্মিকে তিনটে অঞ্চলে ভাগ করা যায়, কি কি? নিয়ার আয়ার, মিডল আয়ার এবং ফার আয়ার, ফার আয়ার। এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য পরিসীমা দিয়ে দিছে এবং এইখানে কাজ দিয়ে দিছে। এই কাজগুলো পরীক্ষায় আসে, এই কাজগুলো পরীক্ষায় আসে। মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন নির্ণয়ে ব্যবহার করা হয়, অক্সিজেন নির্ণয়ে ব্যবহার করা হয়। ডিওটি পদ্ধতি ব্যবহার করে মাথার খুলির কার্য পদ্ধতি নির্ণয় করা হয়। শিশুর মাথায় ক্ষত নির্ণয়ে খুবই কার্যকর এই নিয়ার নিয়ার আয়ার ব্যবহার করা হয়। এবং মিডল আয়ার ব্যবহার করা হয় কি কাজে? এই যে জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে, জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে। এবং কি এই যে আয়ার স্পেকট্রোস্কপিতে ব্যবহার করা হয় হচ্ছে কি মিডল আয়ার। আর আয়ার কিসে ব্যবহার করা হয়? এই যে ব্যথা বেদনা উপশমে আর আয়ার ব্যবহার করা হয়। ফার আয়ার ব্যবহার করা হয় কি কাজে? ব্যথা বেদনা উপশমে ফার আয়ার ব্যবহার করা হয়। ফিজিওথেরাপিতে ফার আয়ার ব্যবহার করা হয়। ঘাড়ের মাংসপেশি শক্ত হওয়া, ব্রাড ফ্রোজেন শোল্ডারে ফার আয়ার ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে দেখো শিক্ষা পরীক্ষায় বিভিন্ন হচ্ছে কি বর্ণ, এই বর্ণগুলো পরীক্ষায় আসে। কি কি দেখো শিক্ষা পরীক্ষায় কি? প্রথম কথা হচ্ছে এই কথা মাথায় রাখবেন যে শিক্ষা পরীক্ষায় প্লাটিনাম বা নাইক্রোম তার ব্যবহার করা হয়। প্লাটিনাম বা নাইক্রোম তার কি করা হয়? ব্যবহার করা হয় শিক্ষা পরীক্ষায়। এবং লিথিয়াম, লিথিয়ামের বর্ণ কি? লিথিয়ামের বর্ণ হচ্ছে উজ্জ্বল লাল। লিথিয়ামের বর্ণ কি? উজ্জ্বল লাল। সোডিয়ামের বর্ণ সোনালী হলুদ, সোনালী হলুদ। পটাশিয়াম বেগুনি, রুবিডিয়াম লালচে বেগুনি, সিজিয়াম নীল, লেড সাদাতে নীল। তারপর দেখো বেরিয়াম কি? বেরিয়াম হচ্ছে কাঁচা আপেলের মতো, ক্যালসিয়ামিটের মতো। স্ট্রনচিয়াম টকটকে লাল, রেডিয়াম লাল, কপার সবুজাভ নীল, আর্সেনিক হচ্ছে নীল। এবং এইখানে দেখো ব্লু গ্লাস, ব্লু গ্লাসে কি বর্ণ দেয়? ব্লু গ্লাসে হচ্ছে বেরিয়াম দেয় হচ্ছে কি বর্ণের? নীলাভ সবুজ বর্ণের। ক্যালসিয়াম দেয় হচ্ছে হালকা সবুজ বর্ণের। আর হচ্ছে কি আর্সেনিক দেয় কোন বর্ণের? বেগুনি বর্ণের। এবং ব্লু গ্লাসে এই সোডিয়াম কি হয়? বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। পটাশিয়াম গোলাপি লাল শিখা হয়ে যায়, গোলাপি লাল। পটাশিয়াম গোলাপি লাল শিখা হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট বর্ণগুলো, কোনটার বর্ণ কি। এবং পারমাণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী এই যে সিরিজগুলোর নাম মনে রাখবা। লাইম্যান, বামার, প্যাশেন, ব্রাকেট, ফুড, হামফ্রেস। লাইম্যান, বামার, ফুড, লাইমান বামার একদম যেভাবে আছে সেইভাবে। লাইমান বামার প্যাশেন ব্রাকেট ফুড হামফ্রিজ। লাইমান হচ্ছে প্রথম, তারপরে প্রথম শক্তি স্তর। বামার হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। প্যাশেন তৃতীয় শক্তি স্তর। ব্র্যাকেট চতুর্থ চতুর্থ শক্তি স্তর। এগুলো মুখস্থ রাখতে হবে কোনটা কোন শক্তি স্তর। ফুড পঞ্চম শক্তি স্তর, হামফ্রিজ ষষ্ঠ শক্তি স্তর। এবং এইখানে যে বর্ণালী গুলো আছে এটা মনে রাখতে হবে। যেমন কি লাইম্যান সিরিজে, লাইম্যান সিরিজে কোন বর্ণালী অঞ্চল দেখা যায়? ইউভি, ইউভি। বামার সিরিজে দৃশ্যমান, বামার সিরিজে দৃশ্যমান। আমি কিভাবে মনে রাখতাম দেখো, লাইম্যান হচ্ছে ইউভি, বামারে কি? বামারি হচ্ছে দৃশ্যমান অঞ্চল। আর বাকি যেগুলো আছে সবগুলোই হচ্ছে অবলোহিত। বাকি সবগুলোই কি দেখো 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 এখানে অবলোহিত আছে, অবলোহিত আছে, অবলোহিত। বাকি সবগুলোই অবলোহিত। ওকে, তারপরে দেখো ডাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে, জাল টাকা পাসপোর্ট, পাসপোর্ট শনাক্তকরণ এখানে হচ্ছে কি ইউভি রশ্মি ব্যবহার করা হয়। ইউভি রশ্মি, একটা কথা মাথায় রাখবা যে ইউভি রশ্মি এবং এই যে ইউভি যে ফ্লোরসেন্ট ইঙ্ক ব্যবহৃত হয় এখানে, এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। অর্থাৎ ইউভি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, যে ইউভি রশ্মি ব্যবহার করা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। এটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলেই হবে।
এবং এখানে কি হয়, এখানে প্রতিপ্রভা সৃষ্টি হয়, এখানে কি সৃষ্টি হয়, প্রতিপ্রভা সৃষ্টি হয়। ওকে। তারপর এমআরআই এর পূর্ণরূপটা লাগবে। এমআরআই এর পূর্ণরূপ কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমাজিং। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমাজিং। এবং এই এমআরআই কি, এমআরআই কি করা হয়? এমআরআই হচ্ছে ত্রিমাত্রিক ছবি, 3D ছবি ব্যবহার করা হয়। এমআরআই কোন পদ্ধতি? ত্রিমাত্রিক ছবি ব্যবহার করা হয়। এবং এমআরআই পরমাণুর কি হয়, এই যে বিজোড় সংখ্যক পরমাণু নিউক্লিয়াসে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রনের চুম্বকীয়, এটার বাংলায় যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং, এটার বাংলা হচ্ছে, এটা বাংলা পরীক্ষা আছে, চুম্বকীয় অনুরণ বা ম্যাগনেটিক রেজোনেন্সের উপর চুম্বকীয় অনুরণ প্রতিচ্ছবি। এখানে একটা প্রতিচ্ছবি দিয়ে দিই, তাই এটা বাংলা হয়ে যাবে, চুম্বকীয় অনুরণ প্রতিচ্ছবি। এটা হচ্ছে পূর্ণরূপের বাংলা, প্রতিচ্ছবি, চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। এরপর দেখো, এখানে কি হয়, শুধুমাত্র ওই যে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রনের অনুরণন হয়, বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রনের অনুরণন হয়। এই যে বিজোড় সংখ্যক হাইড্রোজেন, কার্বন 13, ফ্লোরিন 19, এবং পানির অণুর হাইড্রোজেন পরমাণু হলো বিজোড়। এত কিছু দরকার নাই, এত কিছু মনে রাখার কোনো কিছু দরকার নেই, এগুলো আসবে না। ওকে। তারপর দেখো, প্রশ্ন দেখো একটা গ্লান্স। শিক্ষা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিখা দেয়? শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ দেয় কে? সোডিয়াম দেয় না? সোডিয়াম দেয়। জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি, এই যে অতিবেগুনি রশ্মি, ইউভি। খালি চোখে পটাশিয়াম আয়নের বৈশিষ্ট্য কি? পটাশিয়াম। পটাশিয়াম কোন বর্ণ দেয়? এই যে বেগুনি বর্ণ দেয় না? বেগুনি বর্ণ দেয়। শেষ। তারপরে হচ্ছে দ্রাব্যতা নীতি। দ্রাব্যতা থেকে কি বলবা? দ্রাব্যতা এস সমান সমান, এই যে দ্রব্যের ভর একক, অর্থাৎ লিটার ভর বাই লিটার ভর বাই লিটার ভি। তাহলে এম এর হচ্ছে একক কি? এম এর একক হচ্ছে গ্রাম, আর ভির একক হচ্ছে লিটারে, পার লিটার, তাহলে হবে পার লিটার, এটা উপরে চলে গেলে যে পার লিটার। এটাই হচ্ছে কি? দ্রাব্যতা। তারপর দ্রাব্যতা আরেকটা ভাবে প্রকাশ করা হয়, সেটা কি? মোল বাই লিটার। লিটার মোল বাই লিটারটা কি? লিটারটা হচ্ছে আয়তন, মোল বাই আয়তন, তাহলে মোল পার লিটার। ওকে। দ্রাবকের প্রকৃতির উপর দ্রব্যের দ্রাব্যতা নির্ভর করে। দ্রাবকের প্রকৃতির উপর দ্রাব্যতা নিয়ামকের প্রভাব সমূহ কি 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 দেখো তো। দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব কি কি? একটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি, দ্রব্যের প্রকৃতি, তাপমাত্রার প্রভাব। এবং এখান থেকে যেটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে দেখো, তাপমাত্রা কমালে দাব্যতা কি হয়? হ্রাস পায়। তাপমাত্রা কমালে দাব্যতা হ্রাস পায়। তাহলে দাব্যতা হ্রাস পায় কাদের ক্ষেত্রে দেখো তো, এই যে এইগুলো পরীক্ষা আসে, যে দাব্যতা হ্রাস পায় কোনগুলোর ক্ষেত্রে? এগুলোর ক্ষেত্রে দাব্যতা হ্রাস পায়। আর তাপমাত্রা কমালে দাব্যতা বৃদ্ধি পায় কাদের ক্ষেত্রে? তাপমাত্রা কমালে দাব্যতা বৃদ্ধি পায়, এই যে এইসব পদার্থের দাব্যতা বৃদ্ধি পায়। এগুলোর কোনো শর্টকাট নাই, এগুলো হচ্ছে তোমাকে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। যে তাপমাত্রা কমালে দাব্যতা হ্রাস পায় কার? এই যে এই হাইড্রোজেন, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। একদম সিম্পল ভাবে জিনিসগুলো মনে রাখো। দেখো এইখানে, দেখো এইখানে হচ্ছে কি, শুধুমাত্র ক্যালসিয়াম নাইট্রেট আছে, তাও 2 বার। আর বাকিগুলো এই যে হাইড্রোক্সিল, হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোজেন, ক্যালসিয়াম সালফেট, মানে এইখানে যা আছে এইখানে কিন্তু তা নাই, ব্যতিক্রম গুলো আছে। দেখো এই সালফেট তুমি এভাবে মনে রাখতে পারো, যে যেখানেই সালফেট থাকবে এখানে কিন্তু সালফেট নাই। যেখানেই দেখো এই যে এসো সালফেট, যেখানেই সালফেট থাকবে সেটাই কি? দাব্যতা বৃদ্ধি পাবে। যেখানে ও এইচ থাকবে সেখানেই দাব্যতা বৃদ্ধি পাবে। দেখো, তাহলে দুইটা শেষ, এই সালফেট শেষ। তাহলে কি, দেখো এই যে শুধুমাত্র মনে রাখতে হবে এইটা, এইটা আর হচ্ছে এই যে এইটা। অর্থাৎ তোমাকে আমি এই জিনিসটা কি, এগুলো হচ্ছে নিজের মতো করে বানাতে হয়। যেমন ওই, যেখানেই ওই থাকবে সেগুলোর হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি পাবে। ওই, যেখানেই হচ্ছে সালফেট থাকবে, SO4, সেগুলোর হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এই দুইটা তুমি যদি এইভাবে মনে রাখো। আর মনে রাখতে হবে কি, এই যে এইটা, ক্লোরিন আর হচ্ছে নাইট্রেট, কারণ এখানেও ক্লোরিন আছে, এখানেও নাইট্রেট আছে। তার মানে কি, শুধুমাত্র এক্সট্রা করে মনে রাখতে হবে এই যে এই দুইটা উপাদান। আর এটা না পড়লেও হবে। ওকে। তাপমাত্রা বৃদ্ধি পেলে এই জিপসামের সংকেত কি? এই সংকেত গুলো মনে রাখবা। গ্লোবাল লবণ এবং জিপসামের সংকেত, গ্লোবাল লবণ এবং জিপসামের সংকেত, এই দুইটা
নাম মনে রাখবা। এবং তাপের প্রভাব মনে রাখবা। কোনো গ্যাসের দাব্যতা এর উপর প্রযুক্ত তাপের কি সমানুপাতিক। অর্থাৎ দাব্যতা কার সমানুপাতিক? দাব্যতা হচ্ছে তাপের সমানুপাতিক। দাব্যতা কার সমানুপাতিক? তাপের সমানুপাতিক। এবং এইখানে দেখো, বেরিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, এই যৌগগুলো আয়নিক যৌগ হলেও এরা কি করে? পানিতে অদ্রবণীয় হয়। এই কথাগুলো মাথায় রাখবা। পানিতে অদ্রবণীয় হয়। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, কিন্তু এইগুলো আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও কি পানিতে অদ্রবণীয়। শেষ। সম আয়নের প্রভাবে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য থাকলে, এখান থেকে মূলত এগুলো একটু করবা। আর হচ্ছে কি, আর হচ্ছে বিকারক। বিকারক বিকারক এবং এখান থেকে এই যে দাব্যতা থেকে যে ম্যাথ গুলো আছে, এগুলো এগুলো আজকে আমরা করবো। একটু থাকুক আছে, এগুলো করবো। এবং এখান থেকে এই যে যে বিভিন্ন বিকারক যে শনাক্তকরণ, এটা কিভাবে করবা, এখান থেকেও প্রশ্ন আসে। আচ্ছা, তোমাদের এই বিকারক থেকে কি তোমার সিলেবাস আছে বিকারকটা? কত বছর ছিল না, এবার কি আছে? একটু জানাও তো আমাকে। আমার জিনিসটা খেয়াল নাই। আচ্ছা দেখো, এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে যে বিকারকের নামগুলো কি কি, যেমন যেমন হচ্ছে কি, বিশেষ করে এই যে কপার, বিশেষ করে যেগুলো আমি দাগাই দিতেছি সবগুলোই পড়বা। তারপর আমি যেটা দাগাই দিতেছি সেগুলো একটু বেশি করে পড়বা। সবগুলোই পড়বা, তারপর আমি যেগুলো দাগাই দিতেছি সেগুলো একটু বেশি করে পড়বা। মা- মা- মানে শুধুমাত্র এই যে এটার জন্য, শুধুমাত্র এই যে এই বিকারকের নামগুলো মনে রাখার জন্য। এবং এইখান থেকে সাদা অদক্ষেপ, এই অদক্ষেপ, এগুলো পড়ার দরকার নেই। এগুলো পড়ার দরকার নেই, শুধুমাত্র এই বিকারকটা পড়বা। সবগুলোই পড়বা, সবগুলোই। তোমরা কি ক্লাসে ঘুম পাচ্ছিছো? তোমাদের কি বলছি বলো তো? এবং সাদা, সাদা রং দেয় কারা? সাদা বর্ণ দেয় কারা? সাদা বর্ণ দেয় এইগুলো। পদক্ষেপে সাদা বর্ণ দেয় কারা? সাদা বর্ণ দেয় জিঙ্ক, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, সালফেট, কার্বনেট, এগুলো হচ্ছে কি সাদা বর্ণ দেয়। জৈব যৌগের আঙ্গিক বিশ্লেষণ, এটা তো মনে হয় সিলেবাস নাই। একটু জানাও না কেন? এই যে ক্রোমাটোগ্রাফি, তারপর হচ্ছে জৈব যৌগের আঙ্গিক বিশ্লেষণ, এগুলো তো সিলেবাস নাই, যেটা আমার কাছে মনে হচ্ছে। এই তেজস্ক্রিয়তা, এগুলো সিলেবাস নাই। হ্যালো, একটু জানাও আমাকে। তুমি চ্যাট বক্সে লিখো। এগুলো নাই। তেজস্ক্রিয়তা নাই। বাকিগুলা কি আছে? আমার তো মনে হয় নায়িকা, এই যে ক্রোমাটোগ্রাফি, তারপর হচ্ছে এই যে জৈব যৌগের আঙ্গিক বিশ্লেষণ, এগুলো নাই। সেটাই তো বলছি, এগুলো নাই। তাহলে দেখে লাভ নাই। আমি আমার যথেষ্ট মনে আছে জিনিসটা। তেজস্ক্রিয়তা, ক্রোমাটোগ্রাফি, এগুলো নাই। দেখো এরপর দেখো তাহলে, যেগুলো নাই এগুলো পড়তে হবে না। এই যে তেজস্ক্রিয়তা, ক্রোমাটোগ্রাফি, এগুলো পড়তে হবে না। এবং এখান থেকে দেখো, এই যে দ্রাব্যতা নিয়ে কিছু ম্যাথ দিছে। দ্রাব্যতা নিয়ে কিছু ম্যাথ দিছে, তার আগে দেখো এই যে কম্পাঙ্ক এবং ফ্রিকোয়েন্সি নিয়ে কিছু ম্যাথ। যেমন ম্যাথটা দেখো, কনসেপ্ট 12,
হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর চতুর্থ শক্তি স্তর কত? চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর। আগত আগত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ ল্যামডা, এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা এটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এখন এই যে ফ্রিকোয়েন্সি সূত্র, এই যে 1/λ ইকুয়াল টু, এই যে এই সূত্র 1/λ ইকুয়াল টু আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে এটা করতে হবে। এবং এখানে n1 কি হবে, n2 কি হবে, অলওয়েজ মনে রাখবা যে n1টা ছোট মান হবে এবং n2টা কি হবে, বড় মান হবে, অলওয়েজ মনে রাখবা। সরাসরি শক্তি স্তর দেওয়া থাকলে মনে রাখবা n1টা হবে ছোট মান, n2টা কি হবে, n2টা হবে হচ্ছে বড় মান। তাহলে দেখো এখানে চতুর্থ শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, শক্তি স্তর দেওয়া আছে, তার মানে কি এইখানে হচ্ছে n2 হবে 4, এবং n1 কি হবে, n1 হবে হচ্ছে 2। তাহলে দেখো এই যে আর এইচ এন ও এন এন এর মানটা বসাই দিছে, বসাই দিলে কি হয়েছে দেখো, ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে এই যে আর এইচ এর মানটা তো অনেক বড়। আর হচ্ছে পরীক্ষায় আর এইচ এর মান দিয়ে দিবে না, আর এইচ এইভাবেই রেখে দেবে, যে যেভাবে অ্যান্সার দেখো, এই যে যেভাবে অ্যান্সার ঠিক এইভাবেই তোমার হচ্ছে করতে দেবে। বুঝতে পারছো? ঠিক এইভাবেই দিবে, এই আর এইচ এর মানটা অনেক বড়, ওইটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, ক্যালকুলেশন করা যাবে না। এই দেখো, যেহেতু ক্যালকুলেটর নাই তাই মানগুলো এইভাবেই দেওয়া থাকবে। এরপরে দেখো, অঙ্কের মধ্যে যদি লাইন কথাটা উল্লেখ থাকে, n1 যে সিরিজে বলবে সে অনুযায়ী, এই যে এখান থেকে দুই ধরনের প্রশ্ন হয়। একটা দেখো, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বামার সিরিজের তৃতীয় লাইনে, লাইন কথা উল্লেখ আছে, লাইন তৃতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে n1টা হবে কি, দেখো n1টা হবে হচ্ছে যে সিরিজ বলবে, অর্থাৎ যে লাইন বলবে সেই লাইন, যেমন n1 এখানে কি বলছে, লাইন বলছে না, তৃতীয় লাইন। তাহলে n1 হবে কত, n1 হবে হচ্ছে n1টা হবে, যেহেতু তৃতীয় লাইন বলছে তার মানে হচ্ছে এক কমে যাবে, এক কমে যে কত হবে, 2 হবে, 2। এবং n2টা কি হবে, n1 প্লাস লাইন সংখ্যা, n1 কত, n1 হচ্ছে 2, 2, আর লাইন সংখ্যা কত, 3, দেখো লাইন সংখ্যা কত, 3। তাহলে তাহলে 2 + 3 কত, 5, n2টা হয়, n2টা হচ্ছে 5। এই দেখো, তাহলে দেখো এই সূত্র অনুসারে কি হয়, n2টা কি 5, এবং ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে এই দেখো এটা অ্যান্সার, অ্যান্সার আসছে, এরকমই আসবে। এবং এখানে হচ্ছে কি, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটা কি, এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা বের করছি, তরঙ্গ সংখ্যা। যদি তরঙ্গ দৈর্ঘ্য বলতো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বললে এই তরঙ্গ সংখ্যাটা উল্টায় দিলেই তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। তরঙ্গ দৈর্ঘ্য যদি বলতো, তাহলে এই তরঙ্গ সংখ্যাকে উল্টায় দিলেই তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়, তরঙ্গ সংখ্যাকে উল্টাইলেই তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। ওকে। তারপরে দেখো, সর্বনিম্ন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, যদি সর্বনিম্ন বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য উল্লেখ থাকে, তাহলে n1 কি হবে, যে সিরিজ বলবে সেটা, n2টা কি হবে, n2টা হবে n1 + 1, n1 + 1। যেমন দেখো, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য, বামার, বামার বলছে, বামার, বামার সিরিজ বলছে, বামার, একটু মাথায় রেখো, বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য কত। এবং এইখানে দেখো, যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কথা উল্লেখ থাকে, তাহলে n1 যে সিরিজ বলবে সেই সিরিজ। যেমন বামার বললে n1 কত, আমরা কি জানি, বামার লাইমান বামার, তার মানে কি বামার 2 নাম্বার সিরিজ না, লাইমান হচ্ছে 1 নাম্বার, বামার হচ্ছে 2 নাম্বার সিরিজ। পেশন বললে 3 নাম্বার, লাইমান বামার পেশন 3 নাম্বার। এবং কি হবে, এই n2টা কি হবে, অসীম হবে, অসীম, এটা হচ্ছে সর্বদা অসীম হবে। এই যে এই সিরিজের নাম উল্লেখ থাকলে হবে কি, n2টা কি হবে, অসীম হবে। এবং n1 কি হবে, n1টা হবে যে যে সিরিজ বলবে সেই সিরিজ। যেমন এখানে বলছে বামার, আমরা জানি বামার হচ্ছে 2 নাম্বার সিরিজ, এই যে 2 স্কোয়ার, এবং এনটা কি, এই যে অসংজ্ঞায়িত স্কোয়ার। n2টা কি, n2টা হচ্ছে অসংজ্ঞায়িত স্কোয়ার, এই যে। বুঝতে পারছো? একবার একটু বলো, চ্যাট বক্সে বলো তো বুঝতে পারছো কিনা।
এরপরে দেখো, এরপরে তোমরা যেটা মনে রাখবা, এই হাইড্রোজেন এর ভূমি অবস্থা শক্তি নির্ণয় করো, এটা সরাসরি মুখস্থ রাখবা সব সময় এক। হাইড্রোজেনের ভূমি অবস্থা শক্তি মুখস্থ রাখবা কত, এই যে -2.18 × 10⁻⁻18 জুল, বা 13.6 ইলেকট্রন ভোল্ট, সরাসরি মুখস্থ রাখবা। এটার মান সব ক্ষেত্রে সমান, এটা একদম করার সময় নষ্ট করার কোনো দরকার নেই, এবং এটা পরীক্ষায় দেয়। এবং 1 ইলেকট্রন ভোল্ট কত জুল, এটা এটা আমরা জেনে রাখবো। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল। এবং দ্রাব্যতা গুণফল নির্ণয়ের সূত্র, এখান থেকে তোমরা হচ্ছে এই যে এখানে যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো একটু পড়বা। কেন পড়বা? কারণ বিক্রিয়া না পারলে এখান থেকে এই ম্যাথগুলো পারবা না। যেমন সিলভার ক্লোরাইড, সিলভার প্লাস প্লাস ক্লোরিন মাইনাস, লেড আয়োডাইড দেখো, লেড আয়োডাইড, এটা এটা করার উপায় কি দেখো, এটা হচ্ছে কিভাবে বুঝবা, এই যে দেখেই যে আসলে কেমনি কি হবে। লেড আয়োডাইড, আয়োডিনের নিচে কি আছে দেখো তো, দুইটা আয়োডিন আছে না, আর এইখানে লেডের সাথে কি কোনো কিছু আছে? নাই, তার মানে কি ওয়ান আছে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে আয়ন গুলো কি হয়, এক্সচেঞ্জ হয়, আয়ন গুলো এক্সচেঞ্জ হয়। তাহলে লেডের আয়নটা কি হবে, 2+। 2+, কেন? কারণ হচ্ছে দেখো আয়োডিনের নিচে হচ্ছে 2 আছে, তার মানে কি এই লেডটা হবে 2+। এবং আয়োডিন, এই এই লেডে তো কোনো চার্জ নাই, শুধুমাত্র প্লাস চার্জ আছে একটা, তার মানে কি আয়োডিন হচ্ছে শুধুমাত্র প্লাস, প্লাস, আয়োডিন হচ্ছে শুধুমাত্র প্লাস। এইভাবেই প্রত্যেকটাই। দেখো আমি যদি তোমাদের দেখাই, এই যে এখানে সিলভারের নিচে 2 আছে, আর কার্বন CO3 আছে, তার মানে কি সিলভার 3+, এই যে আয়নটা এক্সচেঞ্জ হয়েছে, সিলভার 3, সিলভার প্লাস, আর আর হচ্ছে কি সিলভার প্লাস এবং কার্বনের কত, 2-। এখানে কি এই কার্বনেট হচ্ছে একটা অণু হিসেবে বিবেচিত হয়েছে, 3, এবং এই সিলভারটা কি 2+। ওকে, দেখো এখন যেটা হবে সেটা হবে, দেখো এখানে সিলভার প্লাস ক্লোরিন মাইনাস দুটাই হচ্ছে কি ঘনমাত্রা, এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে ঘনমাত্রা। তাহলে সিলভার প্লাস ইন্টু ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে কেএসপির সূত্র অনুসারে ঘনমাত্রা, কেএসপির সূত্র অনুসারে ঘনমাত্রার সূত্র। এবং এইখানে দেখো এটাকেও এস ধরা হয়েছে, এবং এটাকেও এস ধরা হয়েছে, এই যে এস, এস এস গুণ করলে কত হয়, এস স্কোয়ার, এস স্কোয়ার। সেম ভাবে দেখো এই এই পুরা টুকরে কি ধরা হয়েছে, এস ধরা হয়েছে, এস, এস। এবং এইখানে দেখ এটাকেও কি ধরা হয়েছে, আইটাকেও এস ধরা, এস ধরা হয়েছে 2s। কেন 2s? কারণ হচ্ছে দেখো এই যে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার যে কয়টা থাকবো সে কয়টা অ্যান্সার হবো, এখানে স্কোয়ার আছে কয়টা, দুইটা না, তার মানে কি 2s এরকম হবে, 2s স্কোয়ার। যদি এখানে 3s থাকতো, এই যেমন এটা দেখো, এই যে এটা এখানে বাইরে 2+ আছে না, সিলভার 2+, তার মানে কি 2s স্কোয়ার হয়েছে, এই 2s স্কোয়ার। এইখানে দেখো এই যে এটা, এটা দেখো বাইরে কি আছে, 3 আসছে না, এই জন্য কি হয়েছে 3s তারপরে কিউ, যেহেতু কিউ আছে এই জন্য হচ্ছে 3s তারপরে কিউ হয়েছে। এইভাবে প্রত্যেকটা হবে, এখানে 2 আছে, 2s 2 কিউ, এখানে 3 আসছে, এই যে বাইরে 3, তাহলে 3s কিউ। তাহলে 108, এইটাই পরীক্ষায় আসে, এইগুলোই পরীক্ষায় আসে যে এরকম দিয়ে দেয়, বলে যে এটার দাব্যতা গুণফল কত, এই যে 108, 5, S5 স্কোয়ার, এগুলোই পরীক্ষায় আসে। এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে যে কেআইপি, কেআইপি দ্বারা কি বোঝায়, আয়নিক গুণফল, কেএসপি দ্বারা কি বোঝায়, দ্রাব্যতা গুণফল। অর্থাৎ আয়নিক গুণফল গ্রেটার দেন দ্রাব্যতা গুণফল হলেই হবে কি অতিরিক্ত বা অতিক্ষিপ্ত, এবং আয়নিক গুণফল লেস দেন দ্রাব্যতা গুণফল হলে হবে কি দ্রবণের প্রকৃতি হবে অসম্পৃক্ত। আয়নিক গুণফল সমান আর দ্রাব্যতা গুণফল সমান হলে হবে সম্পৃক্ত দ্রবণ, দ্রবণটি কি হবে, সম্পৃক্ত দ্রবণ করবা। তারপরে দেখো এগ্রিকালচারে কিছু, কিছু না বিগত ইয়ারের প্রশ্ন দিছে, যেমন যেমন পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হলুদ পদক্ষেপ দেয়, কোনটি পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হলুদ পদক্ষেপ দেয়? এই যে lead 2+, আয়ন, ওই যে আয়ন থেকে দিছে, আয়ন থেকে, আয়নটা যদি তোমরা পারো, ওই যে আয়ন শনাক্তকরণ থেকে দিছে, আয়ন শনাক্তকরণ যদি পড়তা তাহলে এটা পারতা। পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হলুদ পদক্ষেপ দেয় হচ্ছে lead 2+, lead 2+ দ্রবণ, lead 2+ আয়ন কি করে, পটাশিয়াম 2+, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে হলুদ পদক্ষেপ দেয়। তারপরে দেখো
এখানে কি করছে, পিএইচ জলীয় দ্রবণে পিএইচ 10 হলে দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম 2+ থাকতে পারে। এই যে ঘনমাত্রা, ঘনমাত্রা বের করতে বলছে, ঘনমাত্রা, ঘনমাত্রা আমাদের বের করতে বলছে। এবং এইখানে দেখো একটা একটা হচ্ছে কি যৌগ দিয়ে দিচ্ছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে যদি আমরা করি তাহলে এই যে এরকম হবে, এই যে এরকম দেখো, এই যে ম্যাগনেসিয়াম, এই এখানে লিখে দিছে ম্যাগনেসিয়াম 2+, এবং ও এইচটা কি হবে, ও মাইনাস, এই যে OH2-, এই যে এখানে নিচে 2 আছে দেখে 2-। এবং এইখান থেকে পিএইচটা দিয়ে দিছে, পিএইচ আমরা কি জানি, পি পিএইচ এর সূত্র থেকে আমরা কি জানি, পি পি পিএইচ প্লাস পিওএইচ, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14। এখন যেহেতু পিএইচটা দিয়ে দিছি, আমাদের কি পিওএইচটা বের করতে হবে। কেন পিওএইচ বের করতে হবে, কারণ এখানে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, এই জন্য হচ্ছে পিওএইচটা নির্ণয় করতে হবে। তাহলে 14 মাইনাস পিএইচটা বিয়োগ করলেই আমাদের পিওএইচটা বের হয়ে যাবে। এই যে দেখো 14 মাইনাস এই যে 10 বিয়োগ করছে, তাহলে হচ্ছে 4। তাহলে 4, এটাই হচ্ছে আমাদের কি 4। যেহেতু 4 এবং এটার ঘনমাত্রা, এটা তো পিওএইচ আছে। এখন ওএইচ এর ঘনমাত্রা বের করতে হলে 10⁻⁻⁴ দ্বারা গুণ করতে হবে। দেখো 10⁻⁻⁴, 10⁻⁻⁴ হয়ে গেছে, এখানে 4 ছিল। যখনই আমরা ওএইচ ঘনমাত্রা নিয়েছি তখনই কি হয়েছে, 10⁻⁻⁴, একটা 10⁻⁻⁴ হয়ে গেছে। এটাই হচ্ছে কি আমাদের ওএইচ এর ঘনমাত্রা। তাহলে দেখো এখন আমাদের কি, দেখো এখানে দিয়ে দিছে ম্যাগনেসিয়াম ওএইচ এর কেএসপি দিয়ে দিছে, কেএসপি। তাহলে আমরা আমরা জানি কি কেএসপি ইকুয়াল টু কত, এই দেখো তো, এই যে কেএসপি ইকুয়াল টু ঘনমাত্রা, ঘনমাত্রা দ্বয়ের গুণফল না কেএসপি। তার মানে কত, তার মানে হচ্ছে এই যে ঘনমাত্রা দ্বয়ের গুণফল, আমরা ঘনমাত্রা দ্বয়ের গুণফল, এই যে আর কে স্পির মানটা কত, এই যে এখানে মানটা দিয়ে দিচ্ছি 2 × 10⁻−11, 2 × 10⁻−11। এইখান থেকে আমরা কি পাইছি, এই ও এইচটা পাইছি, ও এইচ এর ঘনমাত্রা পাইছি। শুধু পাই নাই কি ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা, আমাদের এই ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রাই বের করতে হবে। এই যে ও এইচ এর মানে এখানে বসাই দিছি, বসাই দিলি এই যে ম্যাগনেসিয়াম 2+ এর মানটা বের হয়ে আসছে। তারপর নিচের কোনটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক, আর্গনের সাথে, এই যে আর্গন উল্লেখ করে দিচ্ছে, আইসো ইলেকট্রনিক মানে কি, আইসো মানে কি একই, ইলেকট্রনিক মানে ইলেকট্রন, মানে একই ইলেকট্রন। দেখো এখানে ম্যাগনেসিয়াম 2+, আমরা জানি কি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, আমরা জানি হচ্ছে আর্গন কত, আর্গন আর্গন হচ্ছে কত, 18 না, আর্গন হচ্ছে, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তাহলে এবং আর্গনের ইলেকট্রন সংখ্যা কত, 18। তাহলে দেখো ম্যাগনেসিয়াম 2+, এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, 12 থেকে 2+ আছে, তার মানে কি দুইটা, দুইটা যদি বাদ যায় তাহলে কয়টা হবে, 10টা। তাহলে এই ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রন আছে 10টা। তারপরে কি ক্যালসিয়াম +, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 20, 20 থেকে একটা যদি চলে যায় তাহলে 19, এটা হয় হয় না। ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এখানে মাইনাস আছে দেখে, একটা মাইনাস আছে দেখে একটা এক যোগ হবে, তাহলে কি 17, 17+1, তার মানে কত, 18। আর্গনের 18-র সাথে মিলে গেছে, তার মানে কি এই সি হচ্ছে তোমার অ্যান্সার হবে। PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান আছে, দেখো পিএইচ, ফসফরাস, এটা হচ্ছে কি 15, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত, 15, 15 প্লাস এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা সংখ্যা কত, 1। তাহলে এখানে হাইড্রোজেন আছে 4টি, তাহলে 1 × 4, এখানে যেহেতু প্লাস আছে এই জন্য হচ্ছে এক মাইনাস হবে, একটা প্লাস আছে মানে একটা মাইনাস হবে, -18। এটা ইলেকট্রন সংখ্যা কত, 18। এইভাবেই প্রত্যেকটা জিনিস পড়বা, খুব একটা বেশি প্রশ্ন নাই, পড়বা এভাবে পড়বা। আর হচ্ছে এটার পিডিএফ আমি দিয়ে দিছি, হ্যাঁ, এগ্রিকোস্টের পিডিএফ গুলো কিন্তু আমি দিয়ে দিছি, টেলিগ্রাম দিয়ে দিছি তোমাদের। ওকে, কয়জন আছো, 2 জন। ওকে ঠিক আছে, কারো কোনো কথা আছে? এই অধ্যায় থেকে ম্যাথ, ম্যাথ যেগুলো দিবে সেগুলো দেখাই দিছি। এই যে তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর হচ্ছে এই যে দাব্যতা গুণফলের এই ছোট ছোট ম্যাথ। তোমার হচ্ছে বড় বড় ম্যাথ দিবে না, ছোট ছোট ম্যাথ, বুঝতে পারছি। আর বাদ বাকি থিওরি দিবে। কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করো, তোমরা কোনো কথা বলো না কেন? তোমরা তো ক্লাসই করো না, ক্লাস করলে দেখো একটা জিনিস, দেখো ক্লাস করলে
পড়াশোনা করলে এক্সাম নিয়ে শান্তি পাওয়া যায়। তার মধ্যে ক্লাসে তোমাদের ডাইকা ডেকে আনতে হয়, ডাইকা ডেকে আনার পর হচ্ছে আমি রেকর্ডটা একটু অফ করি।